মা, আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম যে এক নারীর তার স্বামীর সঙ্গে ভাবির একটা সম্পর্ক এবং তার জীবনের যে সংকট। তারপরে আমাদের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনি আরও কিছু কথা জানালেন, সেটাও জানানো দরকার মনে করি দর্শককে। তো সেটা আমি একটু পড়ে শোনাই সবার জন্য। ধন্যবাদ আপু। আর আপু, আমার বাচ্চা দুইটা বিয়ের পরপর হয়েছে, তখন তারা অনেক জোর করেছে বাচ্চা নেওয়ার জন্য। আমার সেকেন্ড বাচ্চা হওয়ার পরেই আমি দেখেছি সবকিছু। আন্টি, আমি সেকেন্ড সম্পর্কে যাওয়ার আগেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি সেলাইয়ের কাজ পারি, ঢাকাতে একটা দোকানে কাজ করছি। ইনশাল্লাহ ঈদের পরে নিজের দোকান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, দোয়া করবেন। খুবই ভালো খবর, খুব খুশি হলাম। অনেক দোয়া থাকলে যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারে এই মেয়ে। আচ্ছা, আর এবার আমাদের মন্তব্যে আসা কোনো একটা ভিডিওর একটা মন্তব্যে আসা একটা প্রশ্ন থেকে আজকের আড্ডা শুরু করব। লুনা রহমান লিখেছেন, স্কুল থেকে আমার ছেলে অনেক বাজে কিছু শেখে, বাসায় আমি অনেক কিছু শিখাই, তবু সম্ভব হচ্ছে না, বুদ্ধি দেবেন? এটা তো আসলে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। মানে এই বাচ্চাদেরকে শুধরানো আসলে এটা সমষ্টিগত ব্যাপার। এটা মা আপনি বাসায় কি শিখাচ্ছেন, স্কুলে কি শিখছে, বন্ধু বান্ধব চয়েস কি হচ্ছে, তার সবকিছুর উপর ডিপেন্ড করে। তো যেই স্কুলেই পড়ুক না কেন, আপনি টিচারদের সাথে একটু কথা বলে দেখতে পারেন। আর আমি আপনাকে একটা ভালো একটা জায়গার খোঁজ দিতে পারি, সেটা হচ্ছে এথিক্স ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে। যিনি এটার কর্ণধার তিনি হচ্ছেন মিস্টার খায়রুল বাশার। উনি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার এবং ওনার সাথে অনেক আরও বড় বড় এক্স ইউনিভার্সিটির প্রফেসররা আছেন। সো ওনাদের এই এথিক ফাউন্ডেশনের কাজই হচ্ছে বিভিন্ন স্কুলে যে স্কুলের টিচারদের সাথে আলোচনা করা, গার্জেনদের সাথে এবং স্টুডেন্টদের সাথে আলোচনা করা। তো এটা যদি আপনি পরে আরও কিছু জানতে চান ডিটেলস, আমাকে মেসেঞ্জারে নক করলে আমি জানিয়ে দেবো। ওনার সাথে যোগাযোগের ব্যবস্থাও করে দিতে, মানে ফোন নাম্বার দিয়ে দিতে পারবো, আপনি কথা বলতে পারেন রেফারেন্স দিয়ে। সো আমার মনে হয় এটা সমষ্টিগত ব্যাপার। তো এটা আপনি একা শুধরাবার চেষ্টা করলে যে বাচ্চা শুধরে যাবে তা না। আমাদের বাচ্চাদের আসলে সব বাচ্চারাই খারাপ জিনিসটা আসলে তাড়াতাড়ি শিখে রাদার দেন ভালো জিনিসটা। আর বাবা মা যখন যে জিনিসটা বলে সেটা আসলে বাচ্চারা সহজে শুনতে চায় না, এটাও একটা প্রবলেম। তো আমার মনে হয় কি খারাপ, কদ্দূর খারাপ কি শিখছে আমি জানি না, তবে সমাজ ব্যবস্থাটা তো ভেঙে পড়েছে, এটা তো আমরা সবাই বুঝি। কিন্তু একা সচেতন হলে আসলে কিছু করা যাবে না, সমষ্টিগতভাবে সচেতনতা খুবই জরুরি। তো আপনি হয়তো অন্যান্য গার্জেনদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন, স্কুলের টিচারদের সাথে কথা বলাটাও খুব জরুরি। আর বাচ্চাকে যেই স্কুলে দিচ্ছেন সেই স্কুলে বেশিরভাগ বাচ্চারা কোন পরিবেশ থেকে আসছে সেটা একটু যদি মনিটর করা যেত। আসলে আমাদের দেশে এগুলো আমার জন্য বলা তো সহজ, কিন্তু এগুলো করা আসলে খুব কঠিন ব্যাপার। আপনি যে স্কুলে বাচ্চা পাঠাচ্ছেন, যে এলাকার যে স্কুলে, এখন আমাদের সবকিছু আমাদের সামর্থ্যে কুলায় না বা পরিস্থিতির কারণে আমরা পেরে উঠি না যে বাচ্চাকে দূরের স্কুলে পাঠাবো। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় এটা একটু টিচারদের সাথে কথা বলে তারপরে এগুলোই মনে হয়, আমি মনে করি বেটার হবে। আর যেই ফাউন্ডেশনটার কথা বললাম, এনাদের সাথে যোগাযোগ করলে এনারা কিন্তু যে টিচারদের সাথেও মানে ওনারা একটা সুন্দর আলোচনার মতো অনুষ্ঠান করেন, যেখানে গার্জেনরা থাকে, স্টুডেন্টরা থাকে, টিচাররা থাকে এবং আলাদা আলাদা করে ওদের সাথে ওনারা কথা বলেন। এবং এটা করে অনেক অনেক স্কুল অনেক উন্নতি করেছে, অনেক উপকার হয়েছে সবার। সো সেটা করতে পারলে খুব ভালো হয়, আমার মনে হয় সেটা একটা চেষ্টা করতে পারেন। মূল্যবোধের শিক্ষা ব্যাপারটা খুব চমৎকার একটা বিষয় লাগলো। আমি আজকে প্রথম শুনলাম এরকম একটা প্রতিষ্ঠানের কথা তোমার কাছে। অনেক সময় দেখা যায় যে পারিবারিক মূল্যবোধ হয়তো চমৎকার, সেখানে খুব শান্ত দুজন বাবা মার একজন সন্তান, সেখানে হয়তো তার যে দাদা দাদির পরিবার বা অন্যান্য আরো যে পরিবার আরো যারা মানুষ থাকেন তারাও হয়তো ভীষণ ভালো, কিন্তু তবুও সেই শিশুটি কেন কেন যেন বকে গেছে, শিশুটি বলবো না, কিশোর বয়সের কথা বলছি, এবং হয়তো বা অবাধ্য হয়ে গেছে, একেবারেই পরিবারের হাতছাড়া হয়ে যাচ্ছে, তাকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরো একটা ব্যাপার কি আমি বলবো, মানে এই যে বাচ্চারা এরকম হয়ে যায়, ছোটবেলা থেকেই যদি কিছুটা ডিসিপ্লিনড, লাইক ধর্মীয় অনুশাসন যেটা, সেটা যদি, যার যেই ধর্ম, আমি কোনো পার্টিকুলার কিছু বলবো না, এই ধর্মীয় অনুশাসনগুলো বেসিক যেগুলা, সত্যি কথা বলা, খারাপ কাজ থেকে দূরে থাকা, বেসিক অনুশাসনগুলা কিন্তু সবখানে সমান। সো সেগুলো যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই প্র্যাকটিস করানো হয়, তাহলেও কিন্তু হুট করে বাচ্চা বিগড়ে যাওয়ার চান্সটা কম। যেমন আমার তো দুটাই ছেলে,
আহ, তো ওই একটা বয়সের পর বাচ্চারা একটু বেয়াড়া হয়ে যায়, কিন্তু বাচ্চাদের সাথে সব সময় কথা বলা, বাচ্চাদের টাচে থাকা, মানে আমি ফিজিক্যাল টাচের কথা বলছি, বাবা মার উচিত বাচ্চাকে জড়িয়ে ধরা, হাত ধরে বসে থাকা বা মাথায় হাত বুলিয়ে দেওয়া, এই জাতীয় জিনিসগুলাকে এমনভাবে নর্মালাইজ করে ফেলতে হবে যে এগুলা ছাড়া মানে এগুলাই স্বাভাবিক বাচ্চাদের জন্য। এই জিনিসটাও বাচ্চাদেরকে বোঝানো খুব জরুরি। আমি যেভাবে ফিরোজকে করেছি সেটার থেকে আমি বলছি। একটা খুব সহজাত প্রবণতা তৈরি হয়ে যায় বাচ্চাদের, বিশেষ করে কিশোর কিশোরী অবস্থায়, গালি, মানে যেটা আমাদের পাশ্চাত্যে সেটা হয়তো তাদের বাচনভঙ্গির অংশই, সেটাকে খুব যে সবাই খুব অর্থ বুঝে বা মিন করে বলছে এমন না, কিন্তু সেটা তাদের বাচনভঙ্গির একটা অংশ হয়েছে। কিন্তু আমাদের দেশের সংস্কৃতিতে দেখবে কথার ভিতরে একটা গালি ঢুকে পড়লে অসম্ভব বাজে লাগে, শ্রুতিকটু লাগে এবং কানে সেটা লাগে। খুব অশ্লীল লাগে, আমরা নিতে পারি না। কারণ আমার কাছে মনে হয় আমাদের বাংলা ভাষাটাই এত মাধুর্যে ভরা যে সেখানে একটা গালি ঢুকে পড়লে না পুরো ব্যক্তিত্বটাই ভেঙে পড়ে বা পুরো বাচনভঙ্গিটা একটা অশ্লীল হয়ে যায়। সেই জায়গা থেকে এই গালির প্রবণতা বন্ধ করার তো কোনো উপায় নেই। যদি স্কুলের বাচ্চারা যদি এই মানে পাশ্চাত্য সংস্কৃতি কিংবা এখন অবাধ ইন্টারনেটের যুগ, সেখানে তারা নানান কিছু সিরিজ দেখছে, সিনেমা দেখছে, সেখানে সেগুলো বলছে বিদেশি অভিনেতা অভিনেত্রীরা, সেগুলো তো তারা মুখে তুলছে ফ্যাশনের অংশ হিসেবে। এখন সেই গালি যদি বড়দের সঙ্গে কথা বলবার সময়ও সেটা বাচনভঙ্গির অংশ হয়ে গিয়ে থাকে, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। আসলে দেখো, একদম মানে বলে না যে আগাছা শুরুতেই ছেটে ফেলতে হয়। প্রথম যখন বাচ্চার মুখে প্রথম গালিটা শুনবে ওই দিনই এমন একটা ধমক দিতে হবে, মার না কিন্তু, এমন একটা ধমক দিতে হবে যে ধমক দিয়ে বলতে হবে যে আজকে বলেছো আমি যেন এই শব্দ কোনোদিন তোমার মুখে না শুনি। এটা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নাও। বাবা মাকে কিছু ক্ষেত্রে খুব স্ট্রিক্ট হওয়া দরকার এই সব ক্ষেত্রে, মানে এগুলাতে না মানে কোনোভাবেই লায়ে দেওয়া সায় দেওয়া যাবে না। তো ওইটা যদি ওই মুহূর্তে থামিয়ে দেওয়া যায় ছোটবেলা থেকেই, তাহলে কিন্তু বাচ্চারা আরেকটা বাজে কথা বলার আগে কিন্তু চিন্তা করবে। কিন্তু আমার বাবা মারা আসলে খুব উদাসীন বাচ্চাদের এইসব ব্যাপারগুলাতে। সচেতনতা আমি সবসময় বলি, আমি কখনো বাচ্চাদের দোষ দিই না। বাবা মা কি শিখাচ্ছে, স্কুল কি শিখাচ্ছে, বাবা মা কি দেখে শিখছে। এই যে গালি দেওয়াটা যেটা বলছো, দেখা যাচ্ছে বাবা তার ড্রাইভারকে বা তার পিয়নকে বা তার নিম্নস্থ যারা আছে তাদেরকে গালি দিয়েই কথা বলছে। তো সেখান থেকে তুমি কি করে আশা করো বাচ্চা ভালো কিছু শিখবে? সেটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। বা বাসার কর্ত্রী যিনি, তিনি হয়তো কাজের লোকদের সাথে গালাগালি করে কথা বলছেন, সেখান থেকেও বাচ্চারা গালি শিখে। আবার এনার ক্ষেত্রে যেমন হয়তো ওনাদের বাসায় গালাগালির চল নাই, যেমন আমাদের বাসায় কোনো গালির চল নাই। আমাদের বাসায় কেউ কাউকে গালি দিয়ে কথা বলার কোনো রকমের কোনো স্কোপ নাই কারো। আমরা ছোটবেলা থেকে এটা দেখে শিখিনি আমাদের বাবা মার বাসায়। সো গালি জিনিসটা আমি মানে প্র্যাকটিক্যালি গালাগালি আমি শুনেছি প্রথম, সবচেয়ে মজার কথা বলি, আমি জাহাজে যাওয়ার পরে আমি আজে বাজে গালির সাথে আমার পরিচয় হয়েছে। তার আগে পর্যন্ত আমি গালি জানতামই না, মানে কতটা আমরা ইনোসেন্ট ছিলাম ওই সময়ে। সো যাই হোক, তো যেটা বলছিলাম যে গালাগালির ব্যাপারটা আসলে বাসা থেকে শিখাতে হবে যে এই শব্দ আর দ্বিতীয় দিন আমি যেন তোমার মুখে না শুনি, উচ্চারণই করা যাবে না। এটা স্ট্রিক্টলি বুঝিয়ে দিতে হবে। মানে কিছু কিছু জায়গা আছে বাচ্চাদেরকে কখনোই লাইনটা ক্রস করতে দিতে নাই। তো এটা যদি একদম গোড়াতেই এই জিনিসটা করা হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম না, থামিয়ে দেওয়া যায়। দেখো তবে এখন কিশোর বয়সে একটু ঝামেলা, কারণ বাচ্চারা তো ওই সময় সব কথা, বাবা মার প্রতিটা কথাই তাদের কাছে উল্টো লাগে, কোনো ভালো কথাই ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ছোট বাচ্চাদেরও কিন্তু মেডিটেশন করানো যায় বাচ্চাদেরকে। তো বাচ্চাদেরকে আসলে ভালো ভালো জিনিসের সাথে যদি জড়িয়ে ফেলা যায় তাহলে কিন্তু এই খারাপ জিনিসগুলো বা খারাপ স্বভাব বা খারাপ শব্দগুলোর থেকে ওরা দূরে থাকতে পারে। তো এখন বাবা মাকে আসলে সবসময় সুযোগ থাকে না সবকিছু করার, কিন্তু একটা বাচ্চাকে যদি আসলে স্কুলে পড়ার চাপটা এত বেশি যে আমি বলতে পারি না যে আপনি অন্য কোথাও তাকে ইয়ে করান, যে যেখানে ধরো মানে কিছুটা ডিসিপ্লিনের ব্যাপার আছে, যেমন যদি কারাটে টাইকুন্ডো এই জাতীয় জিনিসগুলো যদি শেখানো হয়, অ্যাট দ্য সেম মানে সেলফ ডিফেন্সও শিখছে, অ্যাট দ্য সেম টাইম ডিসিপ্লিন লাইফও শিখছে। সৃষ্টিশীল কিছুর সঙ্গে যদি জড়ানো হ্যাঁ, যায়। সেটাও হতে পারে, ছবি আঁকা শিখতে পারে, গান শিখতে পারে, নাচ শিখতে পারে, যার যেটা
বই পড়ার ক্লাবে জয়েন করতে পারে। আমি জানি না বাংলাদেশে বুক ক্লাব ওইভাবে আছে কিনা। তো এখন আসলে মানুষ এই ইন্টারনেটের জমানায় এসে বই পড়া জিনিসটা ভুলেই যাচ্ছে। তো এই জাতীয় জিনিসগুলোর সাথে যখন বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যায় বা সম্ভব হয় দেওয়া, তাহলে আমার মনে হয় আরো অনেকটা সুধার হয়েছে। তবে বেসিক হচ্ছে যে নৈতিকতা শেখানো কিন্তু বাসা থেকে, আর ধর্মীয় অনুশাসন ছোটবেলা থেকেই কিছু কিছু জিনিস শেখানো খুব জরুরি। আমি যেমন গীতুকে ছোট ছোট দোয়া শেখাচ্ছি, সে সুন্দর মতো শিখে যাচ্ছে। বাইরে যেতে হলে দরজা থেকে বেরিয়ে এসে কি দোয়া পড়বে সে জানে। এই জাতীয় জিনিসগুলো বাবা মা যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখান এবং সঠিক জিনিসটা খুব ছোটবেলায় ঢুকাতে হবে মাথায়। একটা সার্টেন এজের পর কিন্তু বাচ্চাদেরকে আমরা আর কোনো কিছু শিখালেও সে শিখবে না ওইভাবে। ওই সময়টা হচ্ছে তারা ধাক্কা খাবে, হুমড়ি খেয়ে পড়বে, হোঁচট খেয়ে পড়বে, তারপরে তারা শিখবে। কিন্তু বাবা মার বলা তাদের ভালো লাগবে না শুনতে, এটা হচ্ছে বাস্তব। তো যত ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখানো যায় আমার মনে হয় তত তত বেটার। দেখো, শাসনের ভয় কিন্তু গীতলিনার মতন 3.5 বছরের বাচ্চারও আছে। আমি খুব অবাক হয়েছি সেদিন। সে এমন কিছু একটা করেছে যেটা শায়ের শুনলে তাকে বকা দেবে, তা আমাকে বলছে, মা তুমি কিন্তু বাবাকে বলো না। পরে আমি যদি বাবাকে বলে দিয়েছি, কিন্তু তার সামনে আবার বলিনি, তার বিশ্বাসটা ভাঙা যাবে না। হ্যাঁ, আবার মাঝে মাঝে সেও শায়েরকে বলে, যেমন যেদিন একটু বেশি চকলেট খেয়ে নেয় সেদিন বলে, বাবা তুমি কিন্তু পুতুল মাকে বলো না। হ্যাঁ। তো এই যে শাসনের মাত্রাটা কেমন হবে সেটাও তো নির্ধারণ করা জরুরি, কারণ আমাদের এই যুগে তো এখন প্যারেন্টিং বা অভিভাবকত্ব এখন অনেক রকমের, অনেক আঙ্গিক থেকে দেখা হয়। এক সময় যেমন গায়ে হাত তোলা খুব সহজ স্বাভাবিক প্রবণতা ছিল বাবা মায়ের, সেটা আবার এই যুগে করতে গেলে তখন হয়তো বাচ্চারা বিগড়ে যাবে, বিগড়ে একেবারেই যাবে, বিগড়ে যাবে। তাদের আত্মসম্মানে আঘাত লাগবে, অনেক ধরনের ঝামেলা আছে। এখন শাসনের আঙ্গিকটা কেমন হওয়া উচিত? সবচেয়ে বড় কথা, যদি বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় প্রথম থেকে, একদম ছোট থেকে, তাহলে কিন্তু শাসনের প্রয়োজনই হয় না। সবকিছু কিন্তু গল্পচ্ছলেই বোঝানো যায়, খুব স্বাভাবিকভাবেই বলা যায়, যাচ্ছে এটা করা লাগবে, ওইটা করো না, এটা করলে এটা হবে। তখন কিন্তু শাসনের প্রয়োজনই হয় না। কিন্তু আমাদের আসলে গোড়াতেই গলদ হয়ে যায়, আমরা প্রথম থেকে বুঝতে পারি না, কিন্তু পরে যখন রিয়েলাইজ করি তখন এটা অনেক দেরি হয়ে যায়, তখন আর ওই গল্পচ্ছলে বোঝাবার সময়টা পার হয়ে যায়। তো যাদের বাচ্চা ছোট আছে, তুমি এখন থেকে যদি এইভাবে জিনিসগুলোকে খেয়াল করে বাচ্চা মানে করতে পারো মানুষ, তোমার জন্য কিন্তু অনেক সহজ হবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, ছোট বাচ্চাকে অলওয়েজ হাগ করবে, সময় সুযোগ মতোই হোক হচ্ছে জড়িয়ে ধরে আদর করবে। এই যে টাচটা, এই যে একটা ভিতর থেকে যে একটা ভালোবাসার যে একটা শিকড় মজবুত হওয়া, এটা খুব জরুরি। সেটা ছেলে হোক মেয়ে হোক উভয়েরই। এখন যেমন আমার দুটা ছেলে বড় হয়ে গেছে, এগুলোকে এখন জড়িয়ে ধরা যায় না, কিন্তু হাত ধরে বসা যায়, হাত ধরে বসে কথা বলে। মাঝে মাঝে এসে যেমন শায়ের মাথায় হাত বুলিয়ে দিই, বা এসে বলি যে তোর মাথায় একটু হাত বুলাতে ইচ্ছা করছে। তো এই যে টাচটা স্কিনের সাথে, বাবা মার সাথে খুব জরুরি। আমি মনে করি এটা খুব জরুরি একটা জিনিস। আবার অনেক ক্ষেত্রে মানে শাসনের সংজ্ঞাটাও হয়তো অন্যরকম হয়ে যেতে পারে এক্ষেত্রে, যে শাসন মানে যে মারতে হবে বকতে হবে তাও না। না, এমন একটা কঠোর অবস্থান যেখান থেকে হয়তো শিশু বুঝেই নেবে যে ব্যাপারটি মোটেই ভালো হয়নি বা এটা তাকে করা যাবে না ভবিষ্যতে। আমাদের সময় আম্মারা চোখ দেখাতো, আমাদের মার বকার প্রয়োজন ছিল না, চোখ দেখলে আমাদের খবর হয়ে যেত। মানে আর তো চোখের দিকে তাকাতেই পারতাম না, তারপর আস্তে করে সুরসুর করে সরে যেতাম ওখান থেকে। সো এখন তো আর সেই চোখ দেখানোর জমানা মনে হয় পারি হয়ে গেছে, বাচ্চারা তো এখন ওইভাবে ইয়ে করে না। কিন্তু সায়র যেমন খুব জেদি বাচ্চা ছিল ছোটবেলায়, আহ, ওর সাথে আমার একটাই গন্ডগোল লাগতো পড়াশোনা নিয়ে, আদারওয়াইজ হি ওয়াজ এ ভেরি নাইস কিড, কোনো ঝামেলা ছিল না, পড়তে চেত না। তো আসলে সবাইকে দিয়ে সবকিছু হয় না, এটা আমাদেরও বোঝার ভুল, আমারও বোঝার ভুল ছিল, যে আসলে যে বাচ্চাটা আহ, একেবারেই কি বলবো, বুনো দুরন্ত একটা লাইফ লিড করতে চেত, বাংলাদেশে আমি সেটা দিতে পারতাম না তাকে কখনোই। যে স্কুলে পড়তো, স্কুলে কোনো খেলার জায়গা ছিল না ওরকম ভাবে। আমরা যেমন যেসব স্কুলে পড়েছি, বিশাল খেলার মাঠ। সো এখনকার বাচ্চাদের তো আমি যে দোষ দিব সেই দোষও দিতে পারি না। আর বাচ্চারা এখন ইন্টারনেট ওরিয়েন্টেড জীবনযাপন করে, একটা বই পড়ে না, একটা বাইরে কোথাও ক্রিকেট খেলতে যায় না, ফুটবল খেলতে যায় না, বেশিরভাগ বাচ্চার কথাই বলছি। তো এইরকম ভাবে একটা এমনকি মোবাইলের পর্দা থেকে চোখটা তুলে চোখটাও বাইরেও দেখে না। বাইরেও দেখে না, এটাও একটা বিশাল ঝামেলার ব্যাপার। যে এটাও কিন্তু একটা খুব মুশকিল, এটা যদি বাচ্চারা মানে পৃথিবী যে মানে বাইরেও যে একটা দুনিয়া আছে মোবাইলের বাইরে, এই জিনিসটা বাচ্চারা ভুলে গেছে। আহ, দোষ দিব কি, আমরা নিজেরা বড়রাই তো মোবাইলের মধ্যে ঢুকে থাকি সারাক্ষণ। So আমি যে কাউকে দোষ দেবো সেটাও দিতে পারি না। মানে আমাদের টোটাল সিস্টেম, টোটাল সোসাইটি
সব কিছু বদলে গেছে। আর আমরা যতই মনে করছি আমরা অ্যাডভান্স হচ্ছি, আমরা আসলে পিছিয়ে পড়ছি। এটা আমরা কেউ এখন বুঝছি না। আমি জানি না এটা মানুষজন কবে বুঝবে, কিন্তু আসলে আমাদের সাবধান হতে হবে। আমরা মডার্নিজম চিন্তা করতে যেয়ে আমরা কিন্তু নিজেদের সর্বনাশ করে ফেলছি। সো এগুলো সবই বুঝার বিষয় প্রত্যেকের, এবং বাবা মারও বাচ্চাদেরও। বাচ্চা কোন বয়সের বাচ্চা আমি জানি না, যিনি কমপ্লেন করেছেন এটা নিয়ে। সো এথিক্স ফাউন্ডেশনের কথা তো বললামই সেখানে, এবং এটা যারা দেখছেন তারাও যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাকে। মেসেঞ্জারে নক করলে আমি ভদ্রলোকের নাম্বার দিয়ে দেবো। আপনারা স্কুলে টিচারদের সাথে কথা বলে এরকম একটা অ্যারেঞ্জ করতে পারেন। আমার মনে হয় এটাতে অনেক উপকার হবে। ধন্যবাদ মা। থ্যাংক ইউ।